আজকে আমরা অপ অ্যাম্পের ইন্টিগ্রেটরের থার্ড এপিসোড স্টার্ট করতেছি। তো এই এপিসোডে আমরা এই পার্টে আমরা দেখব ফুল জিরো প্লট ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ ইন্টিগ্রেটর তারপর ইনস্টেবিলিটি কার্ভ, আরো কিছু জিনিসপত্র দেখবো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাজে লাগবে আমাদের এলডি। তারপরে আমরা কি দেখবো, ট্রান্সফার ফাংশন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ট্রান্সফার ফাংশন। এগুলো আমাদের কিনোট, হ্যাঁ, কিওয়ার্ড, সরি, ট্রান্সফার ফাংশন। এই যে ওয়ার্ডগুলো আমাদের কিওয়ার্ড ফর দিস লেকচার, কিওয়ার্ডস। ওকে, তো আমাদের কিওয়ার্ডস গুলোর জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের এগুলো এই এই লেকচারে। তো আমরা একটু অপ অ্যাম্পের ইন্টিগ্রেটরের ডিজাইনটা, আচ্ছা আমরা আইডিয়াল অপ অ্যাম্প পড়তেছি, হ্যাঁ। তো উই আর স্টাডিং আইডিয়াল আইডিয়াল অফ সরি আইডিয়াল ইন্টিগ্রেটেড অপ অ্যাম্প অ্যাজ ইন্টিগ্রেটেড, কি বলে, অপ অ্যাম্প অ্যাজ ইন্টিগ্রেটর। অফকোর্স এটা আইডিয়াল, আমরা আইডিয়াল পড়তেছি, আমরা এখনো প্র্যাকটিক্যালের দিকে যাইনি, যাবো, সমস্যা নেই, আমরা শিখবো আস্তে আস্তে। তো আমাদের ডায়াগ্রামটা কেমন ছিল অপ অ্যাম্পের ইন্টিগ্রেটরের? সার্কিট ডায়াগ্রামটা এরকম ছিল না, মাইনাস প্লাস, এই পোর্শনে আর ওয়ান থাকতো, এই পোর্শনে আমাদের একটা সি থাকতো, তারপরে আমাদের এই পোর্শনটাতে আমাদের আউটপুট পেতাম আমরা। এই পোর্শনটা কানেক্টেড থাকতো একটা সাইনোসয়েডের সাথে বা ভি ইন এর সাথে বেসিকলি, আর এই পোর্শনটাতে আমাদের জিরো থাকতো, রাইট? আচ্ছা, তো এখানে একে আমরা বলতাম আর, একে বলতাম আমরা সিএফ, রাইট? এই পর্যন্ত মনে আছে আমাদের? ওকে, আর আমাদের ভি আউটপুটটা কি ছিল? ভি আউটপুট ছিল এরকম, নেগেটিভ 1/r সিএফ ভি ইন ডিটি, রাইট? আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের মনে আছে। তো আমরা একটা এই পোর্শনে যে টপিকটা কভার করতেছি, মানে এখন, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা। আমরা শিখবো আমাদের বেসিকলি কোয়েশ্চেনটা এরকম, যে কোয়েশ্চেন না, মানে টপিকটা ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ আইডিয়াল ইন্টিগ্রেটর, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ। আমাদের এখান থেকে সিটিতে কোয়েশ্চেন আসছিল, মিডে কোয়েশ্চেন আসতো যদি সিলেবাসে থাকতো, ফাইনালে তো অফকোর্স আসবেই। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম, বুঝতে পারছেন? আচ্ছা, এর আগে আমাদের একটু রিওয়াইন্ড করতে চাই ল্যাপ্লাস ট্রান্সফর্মের কথা। মনে আছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা 2-1 করি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের কি কি টুল লাগবে, আমরা রেডি হচ্ছি, সমস্যা নেই। ল্যাপ্লাস ট্রান্সফর্মের কথা মনে আছে? আচ্ছা, তো আমরা মনে রাখবো কিছু জিনিস, যে আমরা যদি একটা একটা রেজিস্টরকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা আরই পাই, রেজিস্টরই পাই। আমরা যদি একটা ক্যাপাসিটরকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা পাই 1/SC, হ্যাঁ। আচ্ছা, তারপর আমাদের জন্য আমরা যদি একটা ইন্ডাক্টরকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা পাই LS। এখন এস কি? এস ছিল ওই যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মারের এফ অফ এস এর এস, বুঝে গেছে? আচ্ছা, তো আমি সেটা আর বলতেছি না, আপাতত এইটুকু মনে রাখলেই হবে। খুব মানে তেমন একটা জরুরি কিছু না, জাস্ট এটুকু জানলেই হবে, আর কিছু না। হ্যাঁ, সিম্পলি এইটুকু জানলে আমাদের কাজ চলে যাবে আপাতত। তো তাহলে এই কম্পোনেন্ট গুলোকে আমরা যে ভ্যালু পাবো সেটা আমরা ওহমে পেয়ে যাব, হ্যাঁ। তো ক্যাপাসিটরে কিন্তু আমরা ওহম পাই না, আমরা কিন্তু ফ্যারেড পাই, বাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর রেজাল্টে আমরা ওহম পেয়ে যাই, বুঝতে পারছি? তো তারপর আমাদের কাজগুলো আর কি ইজি হয়। আমাদের কিছু টুল লাগবে এই ফ্রিকোয়েন্সি রেসপন্স শেখার জন্য। তো এই একটা টুল আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা ট্রান্সফার ফাংশন, হ্যাঁ। ট্রান্সফার ফাংশন কি সেটা আমি বলতেছি, কোনো সমস্যা নাই। ট্রান্সফার ফাংশন, সেটাকে আমরা প্রকাশ করি টিএস দিয়ে, ওকে, টিএস দিয়ে প্রকাশ করি, বুঝতে পারছি? কালারটা কি চেঞ্জ করা লাগে? চেঞ্জ করি, তার নেই। ওকে, ট্রান্সফার ফাংশন আমাদের টিএস। তো এই টুলটা আমাদের খুব ইম্পর্টেন্ট হবে এই লেকচারটার জন্য, বুঝতে পারছি? ট্রান্সফার ফাংশন টিএস এর কাছে যদি যাই, তাহলে এরকম দাঁড়ায়। আমরা মনে রাখবো আমাদের আলোচনায় সব সময় টিএস ইকুয়ালস টু গেইন
ফর আস, মনে থাকবে আমাদের জন্য গেইনকে টিএস বা ট্রান্সফার ফাংশন। তো তাহলে যেহেতু গেইন সমান টিএস, তাহলে আমরা জানি গেইন সমান ভি আউট বাই ভি ইন, তাই না? ভি আউট বাই ভি ইন হচ্ছে আমাদের গেইন। এখন অপ্যাম্পটা কি কনফিগারেশনে আছে? ইনভার্টিং কনফিগারেশনে আছে, তাই না? দেখে আমরা বুঝতে পারতেছি ইনভার্টিং কনফিগারেশনে আছে। তো তার মানে আমাদের আউটপুট ট্রান্সফার ফাংশন যেটা, এটা কিন্তু ইনভার্ট হয়ে যাবে, রাইট? ভি আউট বাই ইনপুট বা গেইনটা ইনভার্টেড। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছি। এবার আমাদের জন্য এই এই সার্কিটটার, আচ্ছা সার্কিটটা কি আমি আরেকবার নিয়ে আসবো? আচ্ছা না, আচ্ছা আরেকবার নিয়ে আসি যেহেতু আমাদের লাগতেছে। এটাকে হচ্ছে কপি করব, তারপর এটা পেস্ট করব হচ্ছে এখানে। আচ্ছা, এখানে পেস্ট করলেই হয়ে যাচ্ছে, তার নেই। ঠিক আছে, ওকে। তো আমরা দেখি যে আমাদের কি কাজে লাগতেছে এটা। আচ্ছা, এই পোর্শনটা আমরা বলতে চাচ্ছি হচ্ছে Z2, আর এই পোর্শনটাকে আমরা বলতে চাচ্ছি হচ্ছে Z1। হ্যাঁ, জেড কেন বলতেছি? আমরা যখন প্র্যাকটিক্যালটা শিখবো তখন আমাদের জেড এর কাজ লাগবে, সো তখন আমরা জেড দিয়ে প্রকাশ করব। ওকে, এই জন্য বেসিক্যালি আমরা জেড এ শিখি। যেহেতু ক্যাপাসিটর আছে, তার মানে ইম্পিডেন্সের একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য জেড দিয়ে প্রকাশ করি আমরা। ওকে, তো তাহলে এখানে আমাদের ট্রান্সফার ফাংশনটা কি হবে? ট্রান্সফার ফাংক টিএস কি হবে? নেগেটিভ ভি আউট বাই ভি ইন। এই জিনিসটা আমরা জানি গেইন বা এ বা টিএস সমান এখানে কি হবে? আমরা জানতাম কি নেগেটিভ আর এফ বাই আর আই, জানতাম না? তো এখানে আর এফ বাই আর এফ আই কি আছে? জেড ওয়ান আছে আর জেড আই বা জেড ওয়ান আছে, জেড ওয়ান আছে আর জেড টু আছে। তাহলে কি হবে? নেগেটিভ জেড টু বাই জেড ওয়ান হবে। তো বসাই, তাহলে নেগেটিভ জেড টু বাই জেড ওয়ান। বুঝতে পারছেন? তো এখন আমরা এই ট্রান্সফার ফাংশনটাকে এইচ, সরি টিএস তো না, টিএফ। হ্যাঁ, আমি কি করছি? আচ্ছা, টিএস না, এটা হচ্ছে টিএফ। ঠিক আছে, টিএস যেখানে লিখছি আমরা একটু টিএফ বানাই দিই। টিএফ ট্রান্সফার ফাংশন, হ্যাঁ। আচ্ছা, টিএফ, তো টিএফ ট্রান্সফার ফাংশন, টিএফ, টিএফ এবং এখানেও টিএফ, বুঝছি? আচ্ছা, তো এবার এই ট্রান্সফার ফাংশন যে ডোমেইনটা, সেটা হচ্ছে আমাদের নর্মাল রেজিস্ট্যান্স ক্যাপাসিটরে আছে। আমরা এই ডোমেনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করি তাহলে আমরা লিখতে পারি কি? টিএফ এর জায়গায় টিএফ অফ এস, তাই না? আচ্ছা, এস যদি লিখি তাহলে মাইনাস জেড টু অফ এস, মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর জেড ওয়ান অফ এস। কিচ্ছু না, আমরা জাস্ট জেড টু ছিল আমাদের কাছে, জেড টু কে আমরা কি করব? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে জেড টু অফ এস এ কনভার্ট করব। জেড ওয়ান ছিল, জেড ওয়ান কে আমরা কি করব? ল্যাপ্লাস ট্রান্সফর্মে কনভার্ট করে জেড ওয়ান অফ এস এ কনভার্ট করবো। হ্যাঁ, এখন জেড ওয়ান জেড টু কি আমরা বলতে দেখতেছি, প্যারা নাই। জেড ওয়ান হচ্ছে আমাদের আর, আর জেড টু হচ্ছে সিএফ, তাই না? আচ্ছা, সিএফ কে সিএফ কে আমরা হচ্ছে, ওকে, তো এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের নেগেটিভ জেড টু এস। ওকে, আমাদের জেড টু কে ছিল সিএফ, তো সিএফ কে আমরা কি করতেছি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি। তাহলে কি পাবো? ওয়ান বাই এস সিএফ। অলরেডি আমরা দেখে আসছি কিভাবে, এই যে সি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে ওয়ান বাই এস সি ওহম পাওয়া যায়। তো তাহলে আমরা সিএফ কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি পাবো? ওয়ান বাই এস সি। আর আমাদের জেড ওয়ানে কি ছিল? আর। তো জেড ওয়ানে আর ছিল, আর কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করি আমরা আরই পেই, তাই না? ওহমে কনভার্ট হয়ে গেছে, ওহমে কনভার্ট হয়ে গেছে। তো তাহলে টিএফএস অর্থাৎ পুরোটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরে আমরা টিএফএস পাচ্ছি এই সাইডে, এবং এই সাইডে পাচ্ছি হচ্ছে জেড টু অফ এস। জেড টু অফ এস মানে হচ্ছে, জেড টু অফ এস মানে কি? ওয়ান বাই এস সিএফ জেড টু অফ এস ডিভাইডেড বাই জেড ওয়ান, মানে হচ্ছে আর কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর আর। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে নেগেটিভ ওয়ান বাই আর এস সি। বুঝা গেছে? তো এই জিনিসটাই বেসিক্যালি হচ্ছে আমার এখানে ট্রান্সফার ফাংশন অফ এস। ঠিক আছে, এখন আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হব। হ্যাঁ, সেটা হচ্ছে, এই পর্যন্ত কি বুঝছি? এই পর্যন্ত বুঝে থাকলে আমরা হচ্ছে এখন পোল জিরো প্লট শিখবো। এই আমাদের ক্লাস এখনো কমপ্লিট হয় নাই, আমাদের টুল দরকার। পোল জিরো প্লট প্রয়োজন এখন আমাদের। হ্যাঁ, পোল জিরো প্লট হচ্ছে এরকম একটা প্লটিং সিস্টেম যেটা আমাকে একটা কার্ভ
কতটুকু স্টেবল, একটা সিস্টেম কতটুকু স্টেবল সেটা আমাকে বোঝায়, হ্যাঁ? তো পোল জিরো প্লটের ওয়াই অংশে থাকে হচ্ছে ইমাজিনারি পার্ট আর এক্স অংশে থাকে হচ্ছে রিয়েল পার্ট, ঠিক আছে? রিয়েল পার্ট। আমরা কোনো একটা টিএফ এস যখন পেয়ে যাই, এর একটা অংশ থাকে হচ্ছে লব আর একটা অংশ থাকে হচ্ছে হর, ঠিক আছে? ডিনোমিনেটর আর নমিনেটর মেবি, যাই হোক। তো এই পোর্শনটা বা লব পোর্শনটা ডিটারমাইন করা হচ্ছে 0, হুম? 0 বা 0 আর হর পোর্শনটা ডিটারমাইন করা হচ্ছে পোল, হ্যাঁ? আচ্ছা, আমাদের এইটুক জানলেই হবে, এর বেশি আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমরা যদি সেন্টারে একটা পোল পাই, তো পোলকে আমরা ডিনোট করি, সরি, 0 কে আমরা ডিনোট করি হচ্ছে 0 দিয়ে কার্ভে, আর পোলকে ডিনোট করি কার্ভের মধ্যে ব্যাপার পোলকে আমরা ডিনোট করি কার্ভের মধ্যে ক্রস দিয়ে, বুঝতে পারছি? তো আমরা মনে রাখবো, যদি আমরা সেন্টারে পোল বা 0 পাই তাহলে সিস্টেম আইডিয়াল, হ্যাঁ? সিস্টেম আইডিয়াল, ওকে? তো যদি আমরা পোলকে সেন্টারের লেফটে পাই, মানে নেগেটিভ সাইডে পাই, তাহলে আমরা বলবো হচ্ছে সিস্টেম স্টেবল। নেগেটিভ সাইডে পাওয়া মানে হচ্ছে সিস্টেম স্টেবল, মানে সিস্টেমটা ভালো, ওকে? যদি আমরা পজিটিভ সাইডে একটা পোল পাই বা 0 পাই, তাহলে আমরা বলবো হচ্ছে আনস্টেবল। প্যারা নাই, আমি এগুলো আবার এক্সপ্লেন করব সামনে যখন আমাদের কাজে লাগবে। আচ্ছা, তো পোল জিরো প্লটটা এরকম হয়, এখানে হবে, নয় এখানে হবে, নয় এখানে হবে, এখানে হবে, নয় এখানে হবে, হোয়াটএভার, নয় পজিটিভ সাইডে, নয় হচ্ছে নেগেটিভ সাইডে, ঠিক আছে? আচ্ছা, তো এবার পোল জিরো প্লটটা যেহেতু আমরা দেখলাম, আমরা হচ্ছে আমাদের জন্য এই আইডিয়াল অপ অ্যাম্পের পোল জিরো প্লটটা কেমন হয় সেটা যদি একটু দেখি। তো পোল জিরো প্লট করার জন্য অফকোর্স আমাকে ট্রান্সফার ফাংশন অফ এস পর্যন্ত আসতে হবে। আমরা চলে আসছি ট্রান্সফার ফাংশন অফ এস পর্যন্ত। ট্রান্সফার ফাংশন অফ এস পর্যন্ত চলে আসছি, আমরা হচ্ছে একটু লিখি আলাদাভাবে। টিএফ অফ এস আমাদের জন্য কত ছিল? নেগেটিভ 1/r এস সিএফ, রাইট? এটা হচ্ছে আমাদের জন্য টিএফ। তো আমি বলছিলাম ট্রান্সফার ফাংশন অফ এস এর লব হচ্ছে ডিটারমাইন করে 0, রাইট? তো এই পোর্শনটা 0 ডিটারমাইন করে না? 0 ডিটারমাইন করে। আর হর ডিটারমাইন করে হচ্ছে পোল, তাহলে এই পোর্শনটা ডিটারমাইন করে পোল, তাই না? আচ্ছা, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের লবে দেয়ার at lob there is no term of s, কোন টার্ম আছে s এর? there is no term of s, তার মানে আমরা কি এটা বলতে পারি, আমরা এটা বলতে পারি যে there is no zero in this system, তাই না? সিস্টেম। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে আমাদের জন্য যে পোল আছে, পোলের মধ্যে একটা জিরো টার্ম আছে, এস এর টার্ম আছে। at or there is a term of s, ঠিক আছে? তার মানে there is one, একটা টার্ম আছে না s এর? একটা টার্ম আছে, there is one pole, বুঝছি? পোল, ওকে। তো আমরা পোল জিরো প্লট করার জন্য আমরা যেই টার্মে অলওয়েজ মনে রাখবো, রিমেম্বার, যেই পার্টের, আচ্ছা এটা বাংলায় কেন লিখতেছি আমি, আমরা মনে রাখবো যে আমাদের যেই পোর্শনে এস থাকবে সেই পোর্শন, দ্য পোর্শন পোল জিরো প্লটের জন্য, দ্য পোর্শন হ্যাভিং এস ইজ ইকুয়াল টু 0 আমরা ধরে নিব। তারপর হচ্ছে এস এর ভ্যালু ক্যালকুলেট করব, ঠিক আছে? যে কয়টা ভ্যালু পাবো ওই কয়টা পোল আছে। তো দেখি আমাদের জন্য 0 যেহেতু নাই, যেহেতু লবে এস এর কোনো টার্ম নাই, লবে আছে 1, 1 এ এস এর কোনো টার্ম নাই, তার মানে নো 0, নো 0, তাই না? নো 0। আচ্ছা, তো এরপরে আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে পোল আছে, কারণ আমাদের নিচে হরে যেটা আর এস সিএফ সমান হচ্ছে, আর এফ সিএফ সমান কি আমাদের, আর এফ সিএফ সমান কি আমাদের, কি হবে? একটা পোল আছে, যেহেতু এস এর একটা ভ্যালু হবে, এখানে এস একটা আছে, এস এর একটা ভ্যালু হবে, তার মানে একটা 0, সরি, পোল আছে। এখন আমরা বলছি যে পোল বের করার জন্য আমরা কি করব, বা 0 বের করার জন্য আমাদের যেই টার্মটাতে এস থাকবে সেই টার্মটা ইকুয়াল টু 0। তাহলে আর সিএফ কত হবে? আর এস সিএফ সমান কি 0 ধরে নিব না? তাহলে আলটিমেটলি আমরা এস এর ভ্যালু কিন্তু 0 পাবো। তো এইবার এই সিস্টেমের জন্য আমাদের কি
কোনো জিরো নাই, বাট একটা পোল আছে, তাই না? এবং সেই পোলটা কই আছে? এস ইকুয়াল টু জিরোতে। এটা ইমজ, এটা রিয়েল পার্ট। ঠিক আছে? এখন দেখতেছি আমরা একটা জিরো পাই, একটা পোল পাইছি। কিভাবে পোল পাইছি? কারণ আমাদের পোলের যে টার্ম হর, সেখানে একটা এস ছিল, তার জন্য আমরা একটা একটা পোল পেয়ে গেছি, বাট একটা জিরো কিন্তু আমরা পাইনি। তো আমাদের পোল আছে এবং সেটা কোথায় আছে? সেন্টারে আছে সিস্টেমের। সেন্টারে আছে না? এই যে সেন্টার। তো পোলকে আমরা ডিনোট করতাম কি দিয়ে? ক্রস দিয়ে না? তো দেখি এই যে আমাদের সেন্টারে বা মূল বিন্দুতে আমরা হচ্ছে একটা পোল পেয়ে গেছি। এখন আমরা বলছিলাম একটু আগে যে আমাদের পোল জিরো প্লটে যদি আমরা দেখি যে আমাদের কি বলে জিরো প্লটে যদি সেন্টারে আছে, তাহলে আমরা সেটাকে কি বলতাম? এই যে আমাদের যদি সেন্টারে পাই আমরা পোল বা জিরোকে, তাহলে আমরা বলতাম সিস্টেম আইডিয়াল। তাহলে এই যে আমরা ইন্টিগ্রেটরটা ইউজ করতেছি, সেটাকে একটা আইডিয়াল ইন্টিগ্রেটর বলতে পারি। আইডিয়াল ইন্টিগ্রে বলতে পারি, যেহেতু অ্যাজ দ্য পোল লাইজ অন সেন্টার। বুঝছি? এই পর্যন্ত আমরা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তো এবার আমরা হচ্ছে আমাদের অ্যানালিসিসটা দেখব, ফ্রিকোয়েন্সি রেসপন্স যেটা, সেটা দেখব। ঠিক আছে? আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখব। রেসপন্স অফ দিস আইডিয়াল ইন্টিগ্রেটর। বুঝছি? তো ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন হবে আমাদের জন্য? তো আবার আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য আমরা টিএফটা সিলেক্ট করব। টিএফ এস ছিল না? টিএফ এস কি ছিল আমাদের জন্য? 1 বাই আর সি আর এস সিএফ ছিল, রাইট? তো ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য আমাদেরকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাইতে হবে। ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাওয়ার জন্য আমরা এস কে রিপ্লেস করব হচ্ছে জেডাব্লিউ দিয়ে। তো তাহলে টিএফ অফ ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য ফ্রিকোয়েন্সি ডোমেন নিতে হবে অফকোর্স, তার মানে ওমেগা দিয়ে রিপ্লেস করতে হবে, রাইট? আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারতেছেন। তো এফ অফ এস এর জায়গায় কি লিখবো? জে ওমেগা সমান 1 বাই এস এর জায়গায় কি লিখবো? জে ওমেগা আর এস, সরি এস তো হবে না, আর জে ওমেগা সি এফ। বুঝতে পারছি? নেগেটিভ ছিল একটা, রাইট? আচ্ছা, নেগেটিভটা কি দিছিলেন এখানে? হ্যাঁ, নেগেটিভ ছিল, নেগেটিভ ছিল। তো তাহলে এই পোর্শনটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে ম্যাগনিটিউডটা বের করতে হবে, আদারওয়াইজ রেসপন্সটা বের করা পসিবল না, কারণ আমরা তো ইমাজিনারি পার্টের কোনো কার্ভ বের করতে পারি না, তাই না? তাহলে এই পোর্শনে ম্যাগনিটিউড লাগবে আমার। কি কি প্রসিজার আগাচ্ছি সেগুলো আমি আরেকবার রিওয়াইন্ড করবো, সমস্যা নেই। এই ঠিক সেম ভাবে আমাদেরকে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এক্সপ্লেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আচ্ছা, তো আমাদের ম্যাগনিটিউড হবে হচ্ছে কিরকম? ম্যাগনিটিউডটাকে আমরা এভাবে লিখি, টিএফ জে ওমেগা, তাই না? ইকুয়ালস টু ম্যাগনিটিউড, তার মানে হচ্ছে আমরা কি জানি, একটা কমপ্লেক্স নাম্বার, একটা যে পার্ট আছে না, একটা কমপ্লেক্স নাম্বারের কি হয়? এক্স প্লাস আই ওয়াই সমান এর ম্যাগনিটিউড কি? আর এর আর হচ্ছে আর অ্যাট অ্যাঙ্গেল থিটাতে আসে, আর ইকুয়ালস টু কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? এই সিস্টেমের ম্যাগনিটিউডটা কি হবে? ম্যাগনিটিউডটা হবে হচ্ছে, নেগেটিভ তো উঠে যাবে, রুট ওভার আই। আমরা তো এটাও জানি, কি বলেন, মড জেড ওয়ান বাই মড জেড টু সমান কি বলে, আর যাই হোক, এটা কি ছিল? হ্যাঁ, না 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 না, এইটা তো আমরা জানি, এইচএসসি তে পড়ে আসছি, সিম্পল জিনিস। আচ্ছা, আমাদের জেড ওয়ান বাই জেড টু এর হোল মড সমান মড জেড ওয়ান বাই মড জেড টু, লেখা যায় না? তো এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়ানকে লিখতে পারি 1+0 জে ডিভাইডেড বাই আর প্লাস জে ওমেগা সি এফ, লিখতে পারি এর হোল মড, তাই না? আচ্ছা, মাইনাসটা যেহেতু মড যেহেতু বের করতেছি, তো মাইনাসের আর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো এই জিনিসটাকে 1+0i এর মড হচ্ছে 1, আর এর মড কত? আর প্লাস কোত্থেকে আসলো? আর জে ওমেগা সি এফ। হুম, তো আর জে ওমেগা সি এফ এর মড কত? রুট ওভার আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সি এফ স্কোয়ার, তাই না? তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 বাই আর ওমেগা সি এফ, লিখতে পারি এই পর্যন্ত। ও শিট, 1 বাই আর এস সি এফ, কোথাও কি ভুল করছি? আচ্ছা, 1 বাই আর সি আর সি এফ ওমেগা, হ্যাঁ, এ পর্যন্ত ঠিক আছে আমাদের। আচ্ছা,
তো তাহলে আচ্ছা ওকে। তো আমাদের জন্য ওমেগা বা ফ্রিকোয়েন্সি এর যে ভ্যালু, ফ্রিকোয়েন্সি এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু ইনফিনিটি এবং লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, ওকে? 0 হার্টজ বেসিক্যালি হার্টজ। হুম? তো ওমেগা বলতেছি কেন? ওমেগা ইকুয়ালস টু 1/2πf। তো সেটা আমাদের বের করা যাবে, সমস্যা নেই। এফটা বের করা যাবে, প্যারা নেই, এসব প্যারা না। আচ্ছা, তো এই পর্যন্ত গেল। আমাদের জন্য হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু এই দুইটা আমাদের জানতে হবে। বেসিক্যালি ব্যান্ডউইথ বলি একে আমরা, তাই না? আচ্ছা, তো এবার আমরা প্লট করব এই ভ্যালুগুলো ইউজ করে। প্লট করার জন্য আমাদের ট্রান্সফার ফাংশন অফ জে ওমেগার মড লাগবে, তাই না? আচ্ছা, তো ওয়েন ওমেগা ইকুয়ালস 0, টিএফ জে ওমেগার মড সমান কি হবে? এইখানে ওমেগার ভ্যালু 0 বসায় দেখি, ইনফিনিটি আসতেছে না? ইনফিনিটি আসবে না? এইখানে যদি ওমেগার ভ্যালু যদি 0 বসাই, কি পাবো? ইনফিনিটি পাবো না? ইনফিনিটি পাবো। তার মানে যখন ওমেগার ভ্যালু 0, ট্রান্সফার ফাংশনে জে ওমেগার ভ্যালু, ট্রান্সফার ফাংশন অফ জে ওমেগার ভ্যালু হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, যখন ওমেগার ভ্যালু ইনফিনিটি, আমাদের জন্য আবার টিএফ জে ওমেগা এবার কি 0 হয়ে যাবে না? এখানে ওমেগার ভ্যালু 0, ইনফিনিটি বসাই 0 পাবো আলটিমেটলি, তাই না? একটু ফাস্ট আগাচ্ছি কারণ একটু বড় হয়ে যাচ্ছে, লেংদি হয়ে যাচ্ছে লেকচারটা। আচ্ছা, ওকে। তো তারপর তাহলে আমাদের কার্ভটা কেমন হয়ে যাচ্ছে? বেসিক্যালি কার্ভটা এরকম হবে না এবার, যদি আমরা রেসপন্সটাকে রেকর্ড করার চেষ্টা করি। আচ্ছা, তো এই পোর্শনটা হচ্ছে আমাদের, এইখানে ওমেগা হচ্ছে 0 আর এইদিকে হচ্ছে ওমেগা ইনফিনিটি, হ্যাঁ? তো এই দিক বরাবর হচ্ছে আমার কি ছিল? আমাদের টিএফ মড জে ওমেগা, অর্থাৎ ট্রান্সফার ফাংশন অফ জে ওমেগার মড। জে ওমেগায় প্রকাশ করার পর, মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে প্রকাশ করার পর মড। দেখি আমাদের ওমেগা যখন 0 তখন আমাদের, ওমেগা যখন 0 তখন আমাদের ভ্যালুটা ইনফিনিটির কাছাকাছি, তাই না? তো এই জিনিসটাকে আমরা এভাবেই নোট করতে পারি যে ওমেগা যখন খুবই সামান্য ইনফিনিটির কাছাকাছি। কি ব্যাপারে এত বাজে আঁকতেছি কেন আমি? আচ্ছা, আর ওমেগা যখন ইনফিনিটি তখন হচ্ছে ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা 0। তো কার্ভটা এই যে ইনফিনিটির দিকে যাচ্ছে, কার্ভটাও 0-র দিকে চলে আসতেছে। আর যখন 0-র কাছাকাছি তখন ট্রান্সফার ফাংশনের ভ্যালুটা ইনফিনিটির কাছে চলে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটাকেই বলে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স। এই কার্ভটাকে আমরা বলবো হচ্ছে, এই কার্ভটাকে আমরা বলবো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ইনস্টেবিলিটি কার্ভ। তো কোয়েশ্চেনে বলে দিতে পারে যে লো ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি কার্ভ দিয়ে এক্সপ্লেইন করতে, ঠিক আছে? লো ফ্রিকোয়েন্সি ইনস্টেবিলিটি কার্ভ, এই জিনিসটাকে আমরা বলি, ওকে? এটা যেন মাথায় থাকে। তো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স এই সিস্টেমের জন্য। তো এই জিনিসটার একটা এক্সপ্লেনেশন দ্বারা করানো হচ্ছে আমার কাছে সুন্দর। সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, অ্যাট লো ফ্রিকোয়েন্সি গেইন অফ, আচ্ছা ও না, আমাদের একটা ঝামেলা আছে এই সিস্টেমে। ঝামেলাটা কি? দেখতেছি খেয়াল করে যে আমাদের ফ্রিকোয়েন্সি যখন খুব লো, অর্থাৎ 0-র কাছাকাছি, তখন আমাদের গেইনটা কি? ইনফিনিটির সমান, ঠিক আছে? ইনফিনিটির সমান। আবার যখন দেখতেছি আমাদের ফ্রিকোয়েন্সিটা ইনফিনিটির কাছাকাছি, তখন গেইনটা 0। তার মানে এই গেইনটা কি কন্ট্রোল হচ্ছে? ব্যাড কন্ট্রোল ওভার ওভার গেইন, তাই না? কারণ আমি এরকম সিস্টেম কিন্তু চাই না। আমি চাই না আমার গেইন ইনফিনিটি হয়ে যাক, ফ্রিকোয়েন্সি 0 হয়ে যাক। আমি কি এটা চাই? চাই না। আচ্ছা, এক্সপ্লেনেশনটাকে লক্ষ্য করি, দেখি। তো এট লো ফ্রিকোয়েন্সি গেইন অফ অ্যান, এটা কি ছিল? আইডিয়াল ইন্টিগ্রেটর। তো গেইন অফ অ্যান আইডিয়াল ইন্টিগ্রেটর ইজ ইনফিনিটি। তো তারপর which means the gain is basically uncontrollable, তাই না? The gain is basically আনকন্ট্রোলেবল। বুঝতে পারছি? আনকন্ট্রোলেবল। আচ্ছা, আনকন্ট্রোলেবল। তো এই জিনিসটাকে কি আমরা একটা লিমিটেশন বলতে পারি না? দিস ইজ আ লিমিটেশন। লিমিটেশন বলতে পারি না? দিস ইজ আ লিমিটেশন অফ দ্য আইডিয়াল ইন্টিগ্রেটেড
এই যে আনকন্ট্রোলেবল গেইন, এটাকে আমরা কি বলতেছি? লিমিটেশন বলতেছি, ঠিক আছে? লিমিটেশন বলতেছি। তো কেন বলতেছি? কারণ আমরা দেখি যখন ডিসি লেভেল কেন বলতেছি? যখন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা ক্লোজ টু 0, রাইট? এটাকে আমরা ডিসি বলি না? ফ্রিকোয়েন্সি যখন ডিসি তখন কি ক্লোজ টু 0। এটাকে আমরা আরেকভাবে এক্সপ্লেইন করতে পারি, আমি সেটাও দেখাবো, সমস্যা নেই। তো যখন আমাদের ডিসি লেভেল অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা ইজ ভেরি ক্লোজ টু 0, তখন আমাদের কি হচ্ছে? আমাদের গেইনটা হয়ে যাচ্ছে হচ্ছে ইনফিনিটি। আর যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা কি বলে? গেইনটা হয়ে যাচ্ছে ইনফিনিটি। ঠিক আছে? তো আমাদের ফ্রিকোয়েন্সি যখন 0 তখন গেইন হয়ে যাচ্ছে ইনফিনিটি। তো এটা কি আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে না? আনকন্ট্রোলেবল হয়ে যাচ্ছে না? আনকন্ট্রোলেবল, কন্ট্রোলেবল হয়ে যাচ্ছে। আনকন্ট্রোলেবল। তো এই জিনিস জন্য, এই ঘটনাটার জন্যই হচ্ছে এটাকে বলা হচ্ছে, দেখো, যে ডিসি লেভেল বা লো ফ্রিকোয়েন্সির কাছে এটা গিয়ে হচ্ছে আনকন্ট্রোলেবল হয়ে যায়। এই জন্য এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ইনস্টেবিলিটি। এটাকে আরেকটা নামও দেই, লো ফ্রিকোয়েন্সি রোল অফ। ঠিক আছে? তো যে কোনো নামে আমাদেরকে কোশ্চেনে আসতে পারে যে এক্সপ্লেন করো এই ঘটনাটা। ঠিক আছে? তো আমরা আরেকভাবে এর রেসপন্স কালেক্ট করতে পারি। এর ফ্রিকোয়েন্সি রেসপন্সটা অ্যানাদার ওয়েতেও সলভ করতে পারি। তো আমাদের অ্যানাদার ওয়েতে সলভ করতে পারি আমরা নিজেদের বোঝার জন্য। তবে এটা এক্সামে ইউজ করা যাবে না, হ্যাঁ? ইউ কান্ট ইউজ দিস ইন এক্সাম। এক্সামের উপরেরটা ইউজ করতে হবে। মনে থাকে যেন, হ্যাঁ? তো আমাদের জন্য গেইন যেটা, এ হচ্ছে নেগেটিভ RF বাই R1, জানি আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের জন্য। আমাদের ইন্টিগ্রেটরটা একটু আঁকি আমরা আরেকবার, ছোট করে আঁকি। এটা ছিল হচ্ছে আমাদের একটা সি, ঠিক আছে? সিএফ, এটা আর। তো গেইন কি হবে? গেইন সমান হবে হচ্ছে নেগেটিভ সিএফ বাই আর, রাইট? এখন সিএফ তো আমরা লিখতে পারবো না, আমাদেরকে এক্সি লিখতে হবে, বিকজ এটাকে ওহম নিতে হবে। তো এর রেজিস্ট্যান্স আছে না একটা, ওহম। তো নেগেটিভ এক্সি বাই আর লিখতেছি। তো নেগেটিভ এক্সি বাই আর লিখতে পারতেছি। আচ্ছা, তো এখন আমরা জানি এক্সি সমান হচ্ছে 1 বাই ওমেগা সি, সমান 1 বাই 2 পাই এফ সি, লিখতে পারি। আচ্ছা, তাহলে এ কে কি লিখতে পারি আমরা? সুতরাং এ সমান লিখতে পারি না যে নেগেটিভ এক্সি বাই আর যদি লিখি তাহলে হয় হচ্ছে নেগেটিভ 1 বাই 2 পাই আর সিএফ, লিখতে পারি? এই পর্যন্ত লিখতে পারি। এখন এই জিনিসটার গেইন আকারের যদি আমরা একটা কনফিগারেশন চিন্তা করি, এখন যদি ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়, ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হয় তাহলে গেইন 0 হয়ে যাবে, তাই না? আচ্ছা, আবার ফ্রিকোয়েন্সি যদি অনেক কম হয়, আচ্ছা 0 তো না, বাড়বে। এভাবে বললে একটু বেটার শোনায়। তো ফ্রিকোয়েন্সি যখন অনেক বেশি তখন গেইন কিন্তু একটু কমে যাবে, বিকজ এই দেখো যে ফ্রিকোয়েন্সি আছে নিচে, তার মানে গেইন কমবে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে। এরপর আমরা এটা বলতে পারি ফ্রিকোয়েন্সি যখন অনেক কমের দিকে তখন গেইনটা কিন্তু অনেক বেড়ে যাবে, রাইট? তো এই কার্ভটাকে আমরা এভাবে প্রকাশ করি। কিভাবে প্রকাশ করি? আগের কার্ভটা ছিল হচ্ছে এরকম কাইন্ড অফ, তাই না? বাট এবারের কার্ভটা আমরা এভাবে প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের বইয়ে আছে। কোন বই আমার খেয়াল নাই সঠিক, বাট বইয়ে আছে। এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে? তো এবার দেখি যে হচ্ছে আমাদের কি। তো বেসিক্যালি কি, ফ্রিকোয়েন্সি যখন অনেক কম তখন গেইনটা অনেক বেশি, ফ্রিকোয়েন্সি অনেক অনেক বেশি তখন গেইনটা অনেক কম। ঠিক আছে? গেইনটা 0, বেসিক্যালি গেইন অনেক কম। তো আশা করি কার্ভটা বুঝতে পারতেছি। তো আমরা যখন এক্সামে আসবে তখন হচ্ছে আমরা এই পোর্শনটা এক্সপ্লেন করবো, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি রেসপন্সের জন্য। তো কি কি কাজ করবো ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করার জন্য? আমাদেরকে প্রথমে ট্রান্সফার ফাংশন বের করতে হবে। ট্রান্সফার ফাংশন কিভাবে বের করে আমরা দেখে আসি। ট্রান্সফার ফাংশন কিভাবে বের করে? ট্রান্সফার ফাংশন হচ্ছে আমাদের জন্য গেইন। তো ট্রান্সফার ফাংশন সমান ভি আউট বাই ভি ইন, জেড টু বাই জেড ইন। জেড টু বলতেছে এই পোর্শনটাকে, জেড ওয়ান বলতেছে এই পোর্শনটাকে। তো তারপর এটা হচ্ছে জেড টু বাই জেড ইন, এটা হচ্ছে জেড টু, এটা হচ্ছে জেড ওয়ান, তাই না? আচ্ছা, এরপর আমাদের জন্য আছে হচ্ছে আর টিএফ সমান নেগেটিভ জেড টু বাই জেড ওয়ান। কেন সেটাও আমি এক্সপ্লেন করছি অলরেডি। তো এরপরে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের হেল্প নিব। এস ফর্মে এস ফর্মে কনভার্ট করব। এস ফর্মে কনভার্ট করলে এরকম দাঁড়ায় যে, তারপর পোল জিরো প্লটের কথা তো বললাম, পোল জিরো প্লট বললাম। এরপর হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি রেসপন্সে আমাদের টিএফ অফ এস নিতে হবে। তারপরে এস এর জায়গায় আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করবো এই জিনিসটাকে। তো এস এর জায়গায় বসা হচ্ছে জে ওমেগা, বসাইলাম। এরপর ম্যাগনিটিউড বের করতে হবে আমাদের। ম্যাগনিটিউড বের করলাম, একটা কমপ্লেক্স নাম্বার ম্যাগনিটিউড, সিম্পল জিনিস, তো প্যারা নাই। এরপর আমাদের হাইয়েস্ট ভ্যালু ওমেগা ইনফিনিটি আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0, এদের রেঞ্জ বসায় খুব সুন্দর মতো একটা এক্সপ্রেশন দাঁড়া করে দেবো। বুঝতে পারছি?
আশা করি বুঝতে পারছি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আজকে আমরা আইডিয়ালটা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেটরের ফ্রিকোয়েন্সি রেসপন্স দিব। ওকে? থ্যাংক ইউ।